আমি এই প্রতিবেদন দেইনি, কে দিয়েছে সেটাও জানি না। আমি নিজেই তো সকালে মায়ের মুখে সব শুনে অবাক। রাবির অবাক হয়ে বলে, আপনি কিছু জানতেন না? আপনার অনুমতি ছাড়াই আপনার নামে প্রতিবেদন তৈরি করা হয়েছে? জি। কে করেছে এসব? আপনার কোনো ফ্রেন্ড? না, আমার তো তা মনে হয় না। কিছু করার আগে ওরা অবশ্যই আমাকে জানাতো। আপনি এক্ষুনি ওনার সাথে কথা বলে শিওর হন, তারপর আমাকে জানান। আর মায়ের কথায় কষ্ট পাবেন না, আমি মাকে আবার বোঝাবো। ঠিক আছে। রাবির কল কাটার পর মেহুল রিতাকে কল দেয়। রিতার কল রিসিভ করে হ্যালো বলতেই মেহুল বলে, তুই ঘুমাচ্ছিস? হ্যাঁ, বন্ধের দিনে ঘুমাবো না তো জেগে থাকবো? খবরের কাগজ দেখেছিস? ঘুমের মধ্যে খবরের কাগজ কেন দেখতে যাব? পাগল হয়েছিস নাকি? ঘুম থেকে উঠে খবরের কাগজটা আগে দে, তারপর আমাকে আবার কল দিস। এই বলে মেহুল কল কেটে দেয়। রিতা তার কথার আগা মাথা কিছু বুঝতে পারে না, তাই সে উঠে আসে। ফ্রেশ হয়ে তাদের বসার রুমে যায়। সেখানে তার বাবা খবরের কাগজ পড়ছিলেন। রিতাকে দেখে তিনি হেসে বললেন, দেখো রিতা, মেহুলকে নিয়ে খবরের কাগজে শিরোনাম হয়েছে। রিতা চমকে খবরের কাগজটা হাতে নিয়ে দেখে প্রতিটা লাইন পড়ে অবাকের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। সে দৌড়ে আবার রুমে গিয়ে মেহুলকে কল দেয়। মেহুল ফোন হাতে নিয়ে তার অপেক্ষা করছিল। কলটা তাই সাথে সাথেই রিসিভ করে। রিতা তখন বিস্ময় বলে ওঠে, তুই তো এক রাতেই বিশাল গায়িকা হয়ে গেছিস মেহুল। এগুলো কে করেছে? নিশ্চয় ভাইয়া। ভাইয়া মানে রাবিরের কথা বলছিস? হ্যাঁ, তা নয় তো আর কে। মেহুল নিঃশ্বাস নিয়ে বলে, রাবির এসব করেনি রিতা। কে করেছে আমি সেটাই বুঝতে পারছি না। তুই কি জানিস কিছু? না, আমি মাত্র জানলাম। ভাইয়া না করলে কে করবে এসব? আমাদের বন্ধুদের মাঝে কেউ? একদমই না, ওরা কেউ করবে না। আর করলেও তোকে বলে করতো। এটা অন্য কেউ করেছে, আমি ডেম শিওর। কিন্তু সে কে? আমি কি করে তাকে খুঁজে বের করব? আরে এটা তো সিম্পল ব্যাপার। জাস্ট এই নিউজ পেপারে অফিসে গিয়ে জিজ্ঞেস করবি এই নিউজটাকে কে পাবলিশ করতে বলেছে। ওনাদের কাছে নিশ্চয়ই সব ইনফরমেশন রয়েছে। তুই ভাইয়াকে নিয়ে গেলে দেখবি ইজিলি সবকিছু বের করে ফেলতে পারছিস। মেহুলেরও তাই মনে হয়। নিউজ পেপারের অফিসটাতে গেলেই সে সব তথ্য পাবে। আর তার উপর তার কেন যেন মন বলছে এটাও সে অচেনা মানুষটাই যে তাকে ওই চিরকুট আর ফুল দিয়েছিল। এই সব কিছু একজনই করছে, কিন্তু সেটা কে? অফিসের ভেতর রাবির প্রবেশ করতেই সবাই তাকে চিনে যায়। কাজ ফেলে সবাই উঠে দাঁড়ায়। রাবির বলে, আপনারা বসুন, আর কাইন্ডলি আপনাদের অফিসের হেডকে একটু ডেকে দিন, আমার ওনার সাথে একটু কথা আছে। একজন লোক তখন বেরিয়ে এসে বলল, স্যার, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে বসের রুমে নিয়ে যাচ্ছি। রাবির মেহুলের দিকে চেয়ে বলল, চলুন মেহুল। মেহুলও তার পেছন পেছন যায়। একটা রুমের সামনে এসে সেই লোকটা দরজায় নক করে বলে, বস, রবিন স্যার এসেছে, আপনার সাথে নাকি কথা বলতে চান। বস ভেতর থেকে বলেন, ওনাকে নিয়ে ভিতরে আসুন। রাবির আর মেহুল ভেতরে ঢুকতেই অফিসের বস উঠে দাঁড়ান। এসে বলেন, ভালো আছেন? জি। আপনি কি এখন ফ্রি আছেন? আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। জি জি, অবশ্যই, বসুন না। তারপর লোকটা তার পিএকে বলল, যাও, ওনাদের জন্য শরবত নিয়ে এসো। তারপর বলুন রাবির খান, কোন সৌভাগ্যে আপনার পদচিহ্ন আমার অফিসে পড়েছে? তা তো বলবই। তার আগে পরিচয় করিয়ে দিই, উনি আমার ওয়াইফ মিসেস মেহুল খান। লোকটা চমকে বলল, ওমা, ম্যাডামকে নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছে? মেহুল ইতস্তত স্বরে বলল, জি ভালো। আমি আপনাদের কি সাহায্য করতে পারি বলুন? রাবির তখন একটা খবরের কাগজ লোকটার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তো আপনাদের অফিসেরই নিউজ পেপার, তাই না? লোকটা ভালোভাবে দেখে বলল, হ্যাঁ, কেন, কোনো সমস্যা হয়েছে? আচ্ছা বলছি। তার আগে আপনি এটা বলুন, আপনার নিউজ অফিস থেকে কোনো খবর ছাপানোর আগে যাকে নিয়ে খবর ছাপান তার অনুমতি নেন? আসলে অনুমতি নেওয়ার তো কিছুই নেই। আমরা সাধারণত প্রতিদিনের ঘটনাগুলোই এখানে তুলে ধরি, আর প্রতিবেদনে যা আছে সেটা ব্যক্তির মতামত নিয়েই করা হয়। বেশ, বুঝলাম। আমাকে তাহলে আরেকটা জিনিস বুঝান। এই যে এই বিনোদনের অংশে কালকে এটা খবর ছাপানো হয়েছে একটা মেয়েকে নিয়ে, যে তার বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে গান গেয়েছিল।
এবং তার গানের কথা উল্লেখ করে আপনার পত্রিকাতে বেশ হাইলাইট করে একটা শিরোনাম প্রকাশ করা হয়েছে। কিন্তু এই শিরোনামের ব্যাপারে ওই মেয়েটা কিছুই জানে না, মানে সে জানেও না যে তাকে নিয়ে একটা প্রতিবেদন লেখা হচ্ছে। এখন আবার কথা হচ্ছে আপনাদের অফিসের কোনো সাংবাদিক বা প্রকাশক সেই প্রোগ্রামে উপস্থিত ছিলেন না। তার মানে নিশ্চয়ই কেউ আপনাদের অফিসে এসে এই প্রতিবেদনটা লিখতে বলে গিয়েছেন, আর আমরা এখন সেই ব্যক্তিটার নামই জানতে চাই। লোকটা চিন্তায় পড়ে, খবরের কাগজটা ভালো করে দেখে, বলে, আপনার ওয়াইফকে নিয়ে প্রতিবেদন লেখা হয়েছে। জি, সেটা আমার ওয়াইফ জানতো না। তাহলে এটা কি করেছে? আর ডিটেলস আমাকে দিন। লোকটা আমতা আমতা করে বলল, আসলে আমি কিছু হেড হলেও এই নিউজ পেপারে কি কি ছাপবে না ছাপবে তা সব আমার পিএ ঠিক করে থাকে। আপনারা ওর কাছ থেকে কিছু জানতে পারবেন। তাহলে ওনাকে ডাকুন। ওই তো চলে এসেছে। পিয়ে দুটো শরবতের গ্লাস নিয়ে ভেতরে ঢুকে রাবিরের সামনে একটা গ্লাস দেয়, অন্যটা মিহুলের সামনে। রাবির তাকে পরখ করে বলে, আপনি এখানে বসুন, আপনার সাথে আমার কথা আছে। পিয়ে খানিকটা ঘাবড়ে গেল। সে জোরপূর্বক হেসে বলল, আমার সাথে? জি, বসুন। লোকটা ঢুক গিলে বসে। রাবির তার দিকে ঘুরে বসে, খবরের কাগজটা তার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিউজটা আপনি তৈরি করেছেন? লোকটা ভালো মতো দেখে বলল, নির্দিষ্ট করে তো বলা যায় না, তবে বিনোদনের অংশটা আরেকজন দেখাশোনা করুক। রাবির এবার নাক ফুলিয়ে নিঃশ্বাস ফেলে, কিছুটা রাগ দেখিয়ে বলে, কে দেখাশোনা করেন তাকে ডাকুন। আচ্ছা স্যারকে ডেকে আনছি। স্যার। গো ফাস্ট। পিয়ে দ্রুত সেই কক্ষ থেকে বেরিয়ে গেল। অফিসের বস বলল, চিন্তা করবেন না, আপনারা সঠিক তথ্য পাবেন। রাবির ভ্রু কুচকে বলল, আপনারা অনুমতি ছাড়া প্রতিবেদন কেন প্রকাশ করেন? এই নিয়ম কোথায় লেখা আছে? আপনাদের নিউজের জন্য যে অন্য একটা মানুষকে সমস্যায় পড়তে হয় সেটা কেন খেয়াল রাখেন না? বস জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, মিস্টার খান, আপনি শান্ত হন। আমরা নিজেরাও জানতাম না এই ব্যাপারটা। আমাদের যা বলা হয় আমরা কাগজের পাতায় তাই লিখি, এইখানে আমাদের কোনো হাত নেই। হ্যাঁ, তাই তো, যে এসে যা বলবে আপনারা তাই লিখবেন। সেটা সত্য মিথ্যা বা প্রাইভেসির কথা চিন্তা করবেন না। এত বড় নিউজ অফিসের এই অবস্থা। রাবিরকে কিছু বুঝিয়ে বলার আগেই পিয়ে এসে আবার সেখানে হাজির হয়। সে মাথা নুয়ে বিনীত সুরে বলল, উনি আজ আসেননি, দুজনে ছুটিতে গিয়েছে। রাবির এবার আরো বেশি গর্জে ওঠে। সে কপট রাগ দেখিয়ে বলে, বাহ, এবার উনিও নেই, মানে এখন কোনোভাবেই কোনো তথ্য পাওয়া যাবে না, তাই তো? বস বলেন, না না, কেন পাওয়া যাবে না? উনি 2 দিনের ছুটিতে গিয়েছেন, 2 দিন পর তো চলে আসবেন। উনি আসলেই আমি আপনাকে কল করে জানাবো, আপনি চিন্তা করবেন না। রাবির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, তারপর টেবিলের উপর দুহাত চাপড় মেরে ধরে বলে, আমি যদি সহজে ওই লোকটার ডিটেলস না পাই তবে কিন্তু আমি থানায় এই নিউজ অফিসের বিরুদ্ধে মানহানির মামলা করব। কথাটা যেন মাথায় থাকে। এই বলে সে মেহুলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। গাড়িতে চুপচাপ দুজন বসে আছে। মেহুল রাবিরের এতটা রাগ আগে দেখেনি। আজ এই একটু দেখে রাবিরকে ভয় পাচ্ছে সে, তাই কিছু বলতে চেয়েও বলতে পারছে না। এক পর্যায়ে রাবিরই প্রথম বলে ওঠে, আপনি চিন্তা করবেন না, আমি যে কোনো মূল্যে ওই লোকটাকে খুঁজে বের করব। মেহুল মৃদু সুরে মিনমিনিয়ে বলল, আপনি আমার উপর রেগে আছেন তাই না? আপনার উপর কেন রেগে থাকবো? রাবিরের কণ্ঠ স্বাভাবিক। মেহুল বলল, আমার জন্য আপনার মা আপনার উপর রেগে আছেন। ভুল তো আমি করেছি, আমার এই গান গাওয়া উচিত হয়নি। মেহুল এই বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। রাবির একবার তাকায় তার দিকে। চোখের একপাশ থেকেও বোঝা যাচ্ছে যেন চোখের কোণে বিষাদ জমেছে তার। রাবির মেহুলের হাতটা আলতো করে মুঠোয় নেয়, নরম গলায় বলল, মা আর আপনার মাঝে আমি কারো কষ্টই সহ্য করতে পারি না, কিন্তু আবার এই দুদিক সামলাতেও পারছি না। মা মানতে নারাজ, তার উপর আপনার কষ্ট, আপনার স্বপ্ন। কিভাবে আপনার মুখের উপর বারণ করি, আবার কিভাবেই বা মার বিরুদ্ধে যাই? দুটার কোনোটাই আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। আমি যে বড্ড অসহায় মেহুল। মেহুল তার দিকে আবার ফিরে তাকায়। লোকটার জন্য তার খুব মায়া হয়। ইস, মাথার ভেতর এমনিতেই তার কত দুশ্চিন্তা, তার উপর সেও এখন বাড়তি চাপ সৃষ্টি করছে। মেহুল তাই নাক টেনে নিজেকে শান্ত করে, বলে, থাক, আমার জন্য আপনি মাকে কষ্ট দিয়েন না। আমি চাই না আমার জন্য আপনাদের সম্পর্ক খারাপ হোক। মা যা বলবেন আমি তাতেই রাজি। রাবির উদাস চোখে মেহুলের দিকে তাকায়।
মেয়েটা মুখে যাই বলুক না কেন তার চোখ তো অন্য কথা বলছে। চোখের সামনে তো তার বিষণ্ণতা স্পষ্ট বোঝা যাচ্ছে। রাবির কি করে এই মেয়েটার প্রতি এত কঠোর হবে? সে বলে, আপনি জানেন আপনার চোখও কথা বলে, আর আপনার এই মুখের কথার সাথে আমি আপনার চোখের কথার কোনো মিল পাচ্ছি না। আপনি কষ্ট পাচ্ছেন মেহুল। মায়ের সাথে আমি কথা বলবো, আমি বুঝিয়ে বলবো সব, দেখবেন মা অবশ্যই রাজি হবে। আর যদি না হন? মেহুলের এই প্রশ্নের আর কোনো জবাব দেয় না রাবির, কেবল গাড়ি চালানোতে নজর দেয়। মেহুল তখন নিজ থেকেই বলে, মা রাজি না হলে আমিও আর গান গাইবো না, অনার্সটা কোনো রকমে শেষ করব। তারপর আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন। সেখানে আমি আর 5টা মেয়ের মতোই একটা ছোট্ট সংসার শুরু করব। আর তারপর আমাদের বাচ্চা কাচ্চা হবে। মা নাতি নাতিদের নিয়ে খুশিতে সময় কাটাবেন, আমিও আমার মতো সংসার করে যাব। ভালো না আইডিয়াটা? রাবির দীর্ঘশ্বাস ফেলে, বলে, আমি শুনেছি মেয়েরা নাকি সব পারে। আজ মনে হচ্ছে আসলেই মেয়েরা সব পারে। খুব নিখুঁতভাবে তার স্বপ্নকে পা মারিয়ে দিয়ে সেখানে বাস্তবতার পাহাড় গড়ে তুলতে পারে, অথচ সেই পাহাড়ের নিচে চাপা পড়ে যে আজীবন তাকে কাতরাতে হয়, সেটা একটা মেয়ে কোনোভাবেই বুঝতে পারে না। আর আপনার সাথে আমি তেমনটা হতে দিব না মেহুল। আপনি যতদিন পর্যন্ত না সবকিছু খুশি মনে মেনে নিচ্ছেন, ততদিন পর্যন্ত এইসবের কিছুই হবে না। মেহুল ভার্সিটিতে যাওয়ার পর সবাই বেশ উৎসাহ নিয়ে তাকে সাধুবাদ জানাচ্ছে। টিচাররাও সবাই খুব খুশি। রীতা মেহুলের কাছে গিয়ে বলল, দোস্ত, আর যাই হোক, এই এক নিউজ পেপারে হেডলাইন তোকে ছোটখাটো সেলিব্রিটি বানিয়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে যে করেছে সে ভালোই করেছে। দেখবি এখন এই সূত্র ধরে বাইরে থেকেও তোর জন্য গান গাওয়ার অফার আসবে। তবে আজ মেহুলের মাঝে কোনো উৎসাহ নেই। সে নীরস মুখে বলল, কি তুই খুশি না? মেহুল রীতার দিকে চেয়ে বলল, বাড়িতে এই নিয়ে ঝামেলা চলছে। রাবির ওনার মাকে কোনোভাবেই রাজি করাতে পারছেন না। এই অবস্থায় আমি কি করে খুশি হব বলতো? রীতা বুঝতে পারে। সে মেহুলের কাঁধে হাত রেখে তাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করিস না দোস্ত, সব ভালো হবে। হ্যাঁ, ভালো লাগছে না, চল আজকে একটু ফুচকা খেতে যাই। কিন্তু রাব্বি স্যার তো তোকে ডেকেছিলেন। আমাকে কেন? জানি না। আচ্ছা চল তাহলে আগে সেখানেই যাই। মেহুল স্যারের কেবিনের কাছে গিয়ে বলল, আসবো স্যার? স্যার বললেন, হ্যাঁ হ্যাঁ মেহুল, ভেতরে আসো। মেহুল ভেতরে প্রবেশ করে। রাব্বি স্যার হেসে বললেন, প্রোগ্রামের পর তো তোমাকে আর দেখাই যায়নি। সেমিস্টার ব্রেকে কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো নাকি? মেহুল সৌজন্যে হেসে বলল, না স্যার, তেমন কিছু না, ক্লাস নেই বলে আসা হয়নি আর কি। আচ্ছা, আপনি নিউজ পেপার দেখেছেন নিশ্চয়ই। সবাই তো আপনার বেশ প্রশংসা করছেন। আপনার পরিবারের মানুষও নিশ্চয়ই খুব খুশি। মেহুল মাথা নুয়ে মৃদু সুরে বলল, জি স্যার। তা তো হতেই হবে। মেয়ের এমন প্রাপ্তিতে তো সব বাবা মাই খুশি হন। তবে এখন আর একটা খুশি সংবাদ আছে। কি? আমার এক বন্ধু ভোকাল আর্টিস্ট, সে নতুন নতুন সিঙ্গারদের নিয়ে কাজ করে। প্রতি বছর তার একটা করে অ্যালবাম রিলিজ হয়, আর সেটা হিটও হয় খুব। তো সে কালকে খবরের কাগজে তোমার খবর দেখে আমাকে কল দিয়ে বলে, মেয়েটা তোদের ভার্সিটির না? আমি বলি হ্যাঁ, আমার ছাত্রী। সে তখন দারুণ একটা খবর দেয়, তোমাকে ওর সাথে কাজ করার অফার দেয়। আমাকে বলেছে তোমার সাথে কথা বলার জন্য। তুমি একবার ওর সাথে কাজ করলে তোমার আর গানের ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে না, এমনিই সেটা অনেক উপরে উঠে যাবে। তো এই নিয়ে তোমার কি মত? মেহুল বিষয় নিয়ে চেয়ে থাকে। সারা জীবন যা চেয়ে এসেছে আজ সেটা তার সামনে। সে কি সেটা ছুঁয়ে দেখবে না? বারণ করে দেবে? মনের বিরুদ্ধে গিয়ে এমনটা করতে পারবে সে? মেহুল চিন্তায় পড়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। স্যার বললেন, কি হলো মেহুল, কি ভাবছো? এই সুযোগ কিন্তু কেউ সহজে হাতছাড়া করবে না, তাই যা সিদ্ধান্ত নেওয়ার ভেবেচিন্তে নিও। মেহুল কিছু সিদ্ধান্ত নিতেই পারে না। একা এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে সম্ভব না। তাই সে স্যারকে বলে, স্যার, আমাকে কি একটু সময় দেওয়া যাবে? আমি আপনাকে ভেবে বলছি। হ্যাঁ অবশ্যই, তুমি সময় নিয়ে ভেবে বলো। আচ্ছা স্যার, ধন্যবাদ। ফুচকা মামাকে ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা বানাতে বলে সে চেয়ারে বসলো। রীতা তখন বলল, তুই রাজি হয়ে গেলেই পারতি। কত বড় একটা সুযোগ। তোকে ওই লোকটা রাতারাতি সিঙ্গার বানিয়ে দিতে পারতো। উনি খুব ভালো আর্টিস্ট, আমি ওনার নাম শুনেছি। মেহুল চোখ মুখ কুঁচকে বলল, এত কিছুর পরেও আমি কিভাবে রাজি হই বলতো? আমি এখন রাজি হলে ভবিষ্যতে এই নিয়ে আরো ঝামেলা হবে। ভাইয়া আছেন তো সবকিছু সামলে নেওয়ার জন্য। একটা মানুষ আর কত দিক সামলাবেন? ওনার সামনেই
ইলেকশন, এই নিয়ে রাত দিন ছুটছেন। তার উপর সেই অপরিচিত ব্যক্তিটিকে নিয়েও ওনার মাথায় বিশাল দুশ্চিন্তা, আর আমার এই গান নিয়ে ওনার সাথে ওনার মায়ের ভুল বোঝাবুঝি তো চলছে। আর কত দিক সামলাবেন উনি? পাগল হচ্ছেন না তো? এটাই বেশি। আমি আর এইসবের মাঝে নতুন করে কোনো প্রেশার সৃষ্টি করতে চাই না। ওনার সাথে কথা বলবো, উনি যা বলবেন তাই হবে। রিতা মেহুলের মুখের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থাকে, তারপর সে মৃদু হেসে বলে, তুই ভাইয়াকে ভালোবেসে ফেলেছিস তাই না? মেহুল দ্বিধাগ্রস্ত চোখে তাকায়। এটাকে ভালোবাসা বলে? নিজেকেই নিজে প্রশ্ন করে, তবে তার মন কোনো জবাব দেয় না, তাই সেও বুঝতে পারে না। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, ভালোবাসা না হলেও মানুষটাকে আমি সম্মান করি। উনি আমাকে নিয়ে খুব ভাবেন, তাই স্ত্রী হিসেবে এটুকু চিন্তা করা আমার কর্তব্য। রিতা ঠোঁট কামড়ে হেসে বলে, তাও ভালোবাসিস সেটা স্বীকার করবি না? মেহুল নাক ফুলিয়ে বলে, না, করব না। আমি কেন করব? উনি আগে করবেন। উনিও তো আমাকে এখন পর্যন্ত ভালোবাসার কথা বলেননি, তবে আমি কেন স্বীকার করব? ওনার আগে তো জীবনেও না। আচ্ছা, এই ব্যাপার, মানে তলে তলে প্রেম চলছে কিন্তু কেউ স্বীকার করবে না। আচ্ছা, আমি ভাইয়াকে বলবো। তার বউ তার মুখে ভালোবাসা কথা শোনার জন্য একেবারে অস্থির হয়ে উঠেছে। মেহুল বড় বড় চোখ করে বলল, মোটেও তা না। উল্টাপাল্টা কিছু বললে খবর আছে তোর। দাঁড়া, এখনই বলছি। এই বলে রিতা ফোন হাতে নিতেই মেহুল সেটা কেড়ে নেয়। রাগী গলায় বলে, মার খাবি কিন্তু রিতার বাচ্চা। রিতা দাঁত কেলিয়ে হেসে বলল, বিয়ে ছাড়া আমার আবার বাচ্চা এলো কোথা থেকে? ফুচকা খেতে খেতে রিতা বলল, এই মহুল, দেখ ওই লোকটা কখন থেকে আমাদের দেখছে। বেটার লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। মেহুল তখন সঙ্গে সঙ্গেই বলল, তোরও তাই মনে হচ্ছে? আমারও তো তখন থেকে এই ভাবনাটাই বারবার মাথায় আসছিল। লোকটা আমাদেরই দেখছে, তাই না? ব্যাপার কি বলতো? আচ্ছা, এটাই আবার সেই লোকটা না তো যাকে আমরা খুঁজছি? রিতা তার দিকে চেয়ে ফন্দিহান সুরে বলল, হ্যাঁ, হতেও পারে। কি করবি এখন? দাঁড়া, রাবিরকে কল দিয়ে আসতে বলি। আজকে বেটাকে হাতে নাতে ধরবো। হ্যাঁ, সেটাই কর। তবে খেয়াল রাখিস লোকটা যেন না বোঝে। না না, বুঝবে না। মেহুল রাবিরকে কল দেয়। রাবির কল রিসিভ করতেই সে বলল, আপনি কি ব্যস্ত আছেন? না, বলুন। এক্ষুনি একটু আমার ভার্সিটির সামনে আসুন। কেন, কোনো সমস্যা? ড্রাইভার যায়নি আজকে? না না, এসব কিছু না। আমার মনে হচ্ছে আমি ওই লোকটাকে পেয়ে গিয়েছি। আপনি তাড়াতাড়ি আসুন। রাবির অস্থির গলায় বলল, কি বলছেন আপনি? ওই লোকটা কি আপনার সাথেই? ও কি আপনাকে ফলো করছে? দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা, আপনি সাবধানে থাকবেন। আমি 2 মিনিটের মধ্যে আসছি। আজকে ওই লোকের ফলো করার ইচ্ছে একদম জন্মের মতো মিটিয়ে দেব। রাবির কল কেটে দেয়। মেহুল হেসে বলে, আজকে তুমি শেষ বাবাজান। আমাকে অনেক জ্বালিয়েছ। আজকে তোমার সব খেলা শেষ হতে চলছে। আর একটু অপেক্ষা করো। রাবির গাড়ি থেকে নেমেই মেহুলের কাছে আসে। কোথায় মেহুল? ওই লোকটা কোথায়? সস্থির গলায় বলে। মেহুল তাকে হাতের ইশারা দিয়ে দেখায়। রাবির সেদিকে চেয়ে দেখে। কিছুক্ষণ চেয়ে থেকে বলে, চলুন। রাবির মেহুলকে নিয়ে রাস্তার ওপারে যায়। মেহুল তাকে ফিসফিসিয়ে বলে, শুনুন, একদম ধরে উড়াধুরা মার দিবেন। রাবির তার দিকে চেয়ে মুচকে হাসে। সে ওই ছেলেটার সামনে গিয়ে দাঁড়াতেই ছেলেটার চোখ মুখ কাছু মাচু করে বলল, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেহুল হা করে চেয়ে আছে দুজনের দিকে। তার মাথায় কিছুই ঢুকছে না। রাবির তার দিকে চেয়ে বলল, এই লোকটার উপর আপনার কেন সন্দেহ হয়েছে মেহুল? আসলে উনি তখন থেকে আমাদের দিকে বারবার তাকাচ্ছিলেন আর এখান থেকে যাচ্ছিলেনই না, তাই আমি ভেবেছি আর কি। পাশের ছেলেটা তখন অনুনয়ের সুরে বলল, দুঃখিত ম্যাডাম, আসলে আমি আপনার খেয়াল রাখছিলাম। আমার তাকানোতে আপনার খারাপ লেগে থাকলে আমি সত্যিই দুঃখিত। মেহুল রাবিরের দিকে চেয়ে জিজ্ঞেস করল, উনি কে? উনি আপনার পার্সোনাল গার্ড, আর এখন থেকে উনি আপনার সাথেই থাকবেন। মেহুলের কথাটা শুনে একটু অন্যরকম লাগলো। একটা লোক সারাক্ষণ তার পেছন পেছন ঘুরবে, এটা কেমন দেখায়। তাই সে রাবিরকে বলল, কিন্তু ব্যাপারটা যেমন না। আর আমার তো গার্ডের প্রয়োজন ছিল না। আমার এসবে অস্বস্তি লাগবে রাবি। আমি বুঝতে পারছি মেহুল, কিন্তু আপনার সুরক্ষার জন্য এটুকু আপনাকে এখন মেনে নিতেই হবে। আমার পক্ষে সারাক্ষণ আপনাকে খেয়াল রাখাও সম্ভব হয়ে উঠছে না, তাই এখন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।
আর উনি আমার মতে খুব বিশ্বস্ত লোক। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। মেহুল দীর্ঘশ্বাস ফেলে মৃদু হাসল। সে আর কি বলবে, আজকাল যা হচ্ছে তাতে করে একটা নিরাপত্তার দরকার ছিল অবশ্য। রাবির জিজ্ঞেস করল, আপনার আর কোনো অসুবিধা নেই তো? না। ঠিক আছে, আমি রাবিরের কথাটা শেষ হওয়ার আগেই তার ফোন বেজে ওঠে। সে ফোনটা হাতে নিয়ে মেহুলের দিকে চেয়ে বলে, 1 মিনিট। তারপর সে কল রিসিভ করে। ওপাশ থেকে কেউ একজন বলে, স্যার, বাংলা বাজার গুড়াউড়ে আগুন লেগেছে। এদিকে শ্রমিকটা হাহাজারি করছে, সবাই দিশেহারা হয়ে যাচ্ছে। স্যার, আমরা কাউকে সামলাতে পারছি না। ফায়ার সার্ভিসের লোকেরাও এখনো আসেনি। মানুষেরা হইচই করছে, অবস্থা খুবই খারাপ। কি করবো বুঝতে পারছি না। রাবির আতঙ্কিত হয়ে বলল, কি বলছো এসব? ওখানে আগুন লাগলো কি করে? আমার শ্রমিকদের দোকান কিভাবে এসব হয়েছে? ওপাশের লোকটা তখন বলল, স্যার, আমাদের যে দারোয়ান ছিল সে বলেছে আগুন এমনি এমনি লাগেনি, কেউ লাগিয়েছে। কিন্তু সে কে সেটা এখনো বলা যাচ্ছে না। আপনি এক্ষুনি একবার আসুন ওখানে। রাবির অস্থির গলায় বলল। ঠিক আছে, আমি আসছি। মেহুল রাবিরের অস্থিরতা আর আতঙ্কিত চোখ মুখ দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আর বলবেন না, বাংলা বাজারের গোডাউনে আগুন লেগেছে। আবার শ্রমিকদের দোকান সেখানে। চারদিকে হইচই লেগে গিয়েছে। আমাকে এক্ষুনি একবার যেতে হবে। আপনি সাবধানে বাড়ি যাবেন, পরে কথা হবে। আসছি এখন। মেহুল রাবিরের সামনে দাঁড়িয়ে ভীত সুরে বলল, এত অস্থির হবেন না। যেখানেই থাকবেন সাবধানে থাকবেন। আর প্লিজ একটু সময় করে আমাকে ফোন দিয়ে আপডেট জানাবেন। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, বাড়ি যান। আমি সাবধানেই থাকবো। রাবির আর এক মুহূর্তও দাঁড়ায় না। গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। মেহুলের বুকের ভেতরে খচখচ করছে, ভয় হচ্ছে। এখন রাবিরের জন্য বড্ড দুশ্চিন্তা হয় তার। চারদিকে যা বিপদ, লোকটা একটু সাবধানে থাকতে পারলেই সে বাঁচে। মেহুল বাসায় ফিরে অল্প কিছু খেয়ে নিজের রুমে এসে শুয়ে পড়ে। ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকতেই বাংলা বাজারে আগুনের একটা ভিডিও চোখের সামনে চলে আসে তার। চট করে উঠে বসে সে। আগুন তো ছোটখাটো ভাবে লাগেনি, বিশাল আগুন লেগেছে। মেহুলের মনে আরো ভয় জাগে। সে ছুটে টিভি রুমে যায়। টিভি ছেড়ে খবরের চ্যানেলে গিয়ে দেখে সবখানেই আগুনের ফুটেজই চলছে। আগুন এখন নিয়ন্ত্রণে আনা যায়নি। চারদিকে মানুষ ছোটাছুটি করছে। রামিনা বেগম এই মুহূর্তে রুমে এসে বললেন, দুপুর থেকেই দেখছি এই অবস্থা। এখনো নাকি আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। কি যে হবে কে জানে। মেহুল মায়ের দিকে চেয়ে অসহায় সুরে বলল, মা, ওখানে তো রাবিরও গিয়েছেন। রামিনা বেগম আতঙ্কে উঠে বলল, কি? কেন? এটা নাকি ওনাদের লোকেদের গোডাউন। ওনাকে ফোন দিয়ে বলেছেন আর উনিও চলে গিয়েছেন। আগুনের অবস্থা দেখেছো? আমার তো এখন ভয় করছে মা। না না, কিচ্ছু হবে না। জামাই নিরাপদেই থাকবে। টিভিতে দেখো না, ওই যে ফায়ার সার্ভিসের লোকেরা কাজ করছে, আগুন নিভে যাবে। মেহুল টিভির সামনে থেকে হার নড়ল না। টানা 2 ঘন্টা যাবৎ সে টিভির সামনেই বসে আছে। টিভিতে লাইভ টেলিকাস্ট চলছে। সাংবাদিকদের সামনেই মুহূর্তে রাবির দাঁড়িয়েছে। তাকে সাংবাদিকরা নানা প্রশ্ন করছেন। আগুন কিভাবে লাগলো, কিভাবে কে লাগালো, এই সকল বিষয়। মেহুল ক্ষিপ্ত হয়ে মায়ের দিকে চেয়ে বলল, আশ্চর্য, আগুন কিভাবে লেগেছে সেটা কি উনি জানেন নাকি? সাংবাদিকদের কি কোনো আর কাজ নেই? আজারা সব প্রশ্ন করেন। রামিনা বেগম বললেন, জায়গাটা রাবিরের, আর এখানে কাজও করে তার লোকেরাই, তাই তাকে ওই প্রশ্নগুলো করা হবে। এটাই তো স্বাভাবিক। রাবির বেশ সাবলীল ভাবে সব প্রশ্নের জবাব দিল। সে বলল, তদন্ত চলছে। খুব শীঘ্রই তারা পুলিশের সহায়তা নিয়ে এই আগুনের রহস্য উদ্ঘাটন করবে। সাংবাদিকের ব্রিফিং শেষ হতেই মেহুল রাবিরকে কল দেয়। কল রিসিভ করলে মেহুল বলল, আপনি ঠিক আছেন? হ্যাঁ মেহুল, আমি ঠিক আছি। আপনি চিন্তা করবেন না। আমি আপনার লাইভ দেখছি। ওখানের আগুন কি পুরোপুরি এখনো নিভেনি? আচ্ছা, না, কিছু কিছু জায়গায় এখনো আছে। আচ্ছা, আপনার ভেতরে যাওয়ার দরকার নেই। বিল্ডিংটা যেভাবে পুড়েছে ধসে পড়ার সম্ভাবনা আছে। ওইখানের লোকগুলোকে সরে আসতে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই ভাবছি। মেহুল পুনরায় কিছু বলার আগে ফোনের ওপাশ থেকে কাউকে চিৎকার করে বলতে শোনা যায়, স্যার, গুডনের পিছনের দেয়ালটা ভাঙা গেছে, আর ওটার পিছনে আমার কর্মকর্তা আটকে পড়েছে স্যার। এখন হ্যাঁ, কোনোভাবেই বেরোতে পারছে না। কিছু করেন স্যার, ওরে বাঁচান।
রাবির ফোনের এপারে মিহুলকে বলল। এই বলে সে কল কেটে দেয়। এমনিতেই মেহুল শান্তি পাচ্ছে না, এখন আবার এসব শুনে আরো বেশি অস্থির লাগছে তার। এই লোকটা কি থেকে কি করে বসে কে জানে। মেহুল সোফায় বসে বসে হাত কচলাতে থাকে। রামিনা বেগমও চোখ মুখ কুঁচকে ভীত চোখে মেয়ের দিকে চেয়ে আছেন। কিছুক্ষণ পর খবরে বলল, বিপদের উপর আর এক বিপদ লেগেছে। আগুন নিভানোর জন্য যারা গোডাউনের ভেতর গিয়েছিল তারা এখন বের হতে পারছে না। গোডাউনের একপাশে পুরো দেওয়াল ধসে পড়েছে, অনেকে নাকি আবার সেই দেওয়ালের নিচেই চাপা পড়েছে। এই কথা শুনে মিহুলের হাত পা এবার ঠান্ডা হয়ে আসছে। সে তাড়াহুড়ো করে রাবিরকে কল দেয়, কিন্তু তার ফোনে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বলছে। মিহুলের ভয় দুশ্চিন্তা সব বাড়তে থাকে। টিভিতেও আর তাকে দেখা যাচ্ছে না। বুকের ভেতর ধুকধু করছে তার। এই লোকটা আজ তাকে দুশ্চিন্তা দিতে দিতে হয়তো মেরেই ফেলবে। সে লাগাতার কল দিয়েই যাচ্ছে, আর রাবিরের ফোনও বারবার সংযোগ দেওয়া যাচ্ছে নাই বলে যাচ্ছে। মিহুল যে কি করবে বুঝতে পারছে না। এই রামিনা বেগমও খুব অস্থির হয়ে উঠেছেন। মিহুল রাবিরের সাথে আর কোনোভাবে যোগাযোগ করতে না পেরে এক পর্যায়ে তার মাকে কল দেয়। মা, আপনার ছেলে তো আমার কলও ধরছে না। টিভিতে তো দেখছই কি অবস্থা, ও হয়তো ফোন ধরার অবস্থাতে নেই। আমার ওনার সাথে লাস্ট কথা হয়েছিল ওই বিল্ডিংটার দেয়াল ধসে পড়ার আগে। এরপর থেকে এখন আর একবারও কথা হয়নি। আমার তো এখন খুব দুশ্চিন্তা হচ্ছে মা। রাবিরের মা মৃদু হাসলেন, বললেন, যাক, এখন আমার দুশ্চিন্তার ভাগ নেওয়ার জন্য ও একজন চলে এসেছে। তবে এই তো কেবল দুশ্চিন্তার শুরু, এখনো তো পুরো জীবন পড়ে আছে এর জন্য। মেহুল সোফায় বসল। টিভির উপর থেকে চোখ সরছে না তার, কোনো নতুন আপডেটও পাচ্ছে না। রাবিরের মা বললেন, রাবির ঠিক আছে, আমার আর তোমার ভালোবাসা আছে তো ওর সাথে, তুমি চিন্তা করো না। আচ্ছা মা, যদি আপনার সাথে কথা হয় তাহলে আমাকে কিন্তু অবশ্যই বলবেন। ঠিক আছে। মেহুল কল কাটার পর রামিনা বেগম জিজ্ঞেস করলেন, বিয়ান কি বলছেন? উনি মেন্টালি খুব স্ট্রং মা, হয়তো দুশ্চিন্তা নিতে নিতে এখন আর এসব ছোটখাটো ব্যাপারে উনি এত অস্থির হন না। আমাকে বলেছেন এর তো সবে শুরু, ভবিষ্যতে নাকি এমন দুশ্চিন্তা আরো নিতে হবে। হ্যাঁ, তা তো নিতেই হবেই। নেতার বউ হয়েছিস, দুশ্চিন্তা কি আর এত সহজে পিছু ছাড়বে? তোকেও তোর শ্বশুরবাড়ির মতোই স্ট্রং হতে হবে। মেহুল নিরস মুখে মৃদু আওয়াজে বলল, ঘড়িতে 10টা বাজে। মেহুলের চোখ মুখ ফুলে আছে। তার মা বাবা তার পাশেই বসে আছেন। একটু আগেই রাবিরের কল এসেছে, ফোন দিয়ে বলেছে সব ঠিক আছে, সবাইকে ঠিকঠাক মতো বিল্ডিং এর ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। যারা চাপা পড়েছিল তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর এসবের মাঝে সেও বেশ অনেকটাই ব্যথা পেয়েছে। একজন লোককে বের করতে গিয়ে পায়ের অনেকটা অংশ ছিঁড়ে গিয়েছে, তার হাতেও জখম লেগেছে বেশ। এখন সে হসপিটালেই আছে। আর মিহুর এই কথা শোনার পর থেকেই কেঁদে কেটে অস্থির যে সে হসপিটালে যাবে, কিন্তু রাবির তাকে কোনো মতেই সেই অনুমতি দিচ্ছে না। হসপিটালে এই সময় অনেক সাংবাদিক আছেন, সে চায় না তারা কেউ তার স্ত্রীকে এভাবে দেখুক। আর ওই দিনকে মেহুলও জেদ দেখাচ্ছে, কিন্তু রাবিরের কাছে এই মুহূর্তে এই জেদের কোনো মূল্য নেই। সে উল্টো বলেছে ওই দিকের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সে নিজেই এসে মেহুলের সাথে দেখা করে যাবে। তখন 12টা বাজেনি। মেহুল খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। রাগ, জেদ, কষ্ট, অভিমান সবই লাগছে তার। মনে মনে তাই ঠিক করেছে রাবিরের সাথে কথাই বলবে না। এই লোকটার কাছে তার এত চিন্তার, এত অস্থিরতার কোনো মূল্যই নেই। আর একবারও তাকে কল দেয়নি। বলেছিল আসবে, তাও তা আসেনি। তাই সেও আর কল দিবে না, আর কোনো খোঁজ নেবে না। থাকুক সে তার মতো। তার এত এত দুশ্চিন্তার যার কাছে কোনো মূল্য নেই, সেও তাকে কোনো মূল্য দেবে না। এ বলে মেহুল চক্ষু মোদন করে, কিন্তু ঘুমোতে পারে কই। চোখের সামনে তো রাবিরের প্রতি ছবি ভেসে উঠছে, তার ক্লান্ত কণ্ঠস্বর যে কানে বাজছে। এভাবে ঘুমানো যায়? ঘুমের মাঝে মাথার ভেতর ক্রিং ক্রিং করে একটা শব্দ বাজছে। মেহুলের তখন ভ্রুজোড়া কুচকে আসে। স্বপ্নে এমন অদ্ভুত শব্দ কোথা থেকে তৈরি হচ্ছে? মেহুল হাঁসফাঁস করছে, তবু চোখ মেলে তাকাচ্ছে না। কিন্তু সেই শব্দ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মেহুলের মস্তিষ্ক এক পর্যায়ে সেটা আর নিতে পারে না। মিটমিট করে তাকায় সে, বোঝার চেষ্টা করে শব্দটা কোথা থেকে আসছে। কিঞ্চিত সময় যেতেই সে বুঝতে পারে শব্দটা তার ফোনের। সে উঠে বসে, ফোনটা খুঁজে বের করে, তাকাতে পারছে না। তাও চোখ কুচলিয়ে চেয়ে আছে রাবির কল করেছে। সে কল রিসিভ করে। উপাস থেকে রাবির বলে,
ঘুমিয়ে পড়েছিলেন? মেহুল বলে। হুম। আমি দরজার বাইরে, একটু কষ্ট করে এসে দরজাটা খুলতে পারবেন? মেহুল ফোনটা চোখের সামনে ধরে সময় দেখে, 1:30 বাজছে। মেহুল আবার ফোন কানে নিয়ে অবাক হয়ে বলল, আপনি এই সময় এখানে কেন এসেছেন? আপনি না আমাকে দেখতে চেয়েছিলেন? এখন একটু তাড়াতাড়ি এসে দরজাটা খুলুন, আমি আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারছি না। আচ্ছা দাঁড়ান, আসছি। মেহুল কোনোরকম মুখটা ধুয়ে ওড়নাটা গায়ে দিয়ে এক দৌড়ে দরজার সামনে যায়। তারপর আস্তে করে দরজাটা খুলে। রাবিরকে দেখে বিস্মিত হয় সে। তার হাতে পায়ে ব্যান্ডেজ করা। রাবির আস্তে আস্তে বাসার ভেতর প্রবেশ করে। মেহুল দরজাটা আটকে দিয়ে রাবিরের পেছন পেছন যায়। রাবির ক্লান্ত শরীরে বিছানায় গিয়ে বসে। মেহুল দরজার সামনেই দাঁড়িয়ে আছে। রাবিরের সাদা পাঞ্জাবির আরেক অংশ সাদা রইল না। কপালে গালে কালো কালো ছাপ, চোখে মুখেও স্পষ্ট ক্লান্তির ছাপ। রাবির মেহুলের দিকে চেয়ে বলল, আপনাকে দুশ্চিন্তা দেওয়ার জন্য আমি দুঃখিত। এখন এমন একটা পরিস্থিতিতে ছিলাম যে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। দাঁড়িয়ে আছেন কেন? এখানে এসে বসুন। না, মাকে বলে আসি। এই না না, মাকে এখন আর ডাকার দরকার নেই কোনো। মা বাবা জেগে যাবে বলেই কলিং বেল না দিয়ে আপনাকে কল দিয়েছি। থাক, ওনাদের এখন আর জাগিয়ে কষ্ট দেবেন না। মেহুল তাই চুপচাপ দাঁড়িয়ে রাবিরের দিকে চেয়ে আছে। রাবির মৃদু হেসে বলে, রেগে আছেন? মেহুল সে প্রশ্নের জবাব দেয় না, জিজ্ঞেস করে, পায়ে আর হাতে কি খুব বেশি ব্যথা পেয়েছেন? না, একটু ছিলে গিয়েছে শুধু। একটু ছিলে গেলে এত বড় ব্যান্ডেজ কেউ লাগায় না। মেহুলের কথা শুনে রাবির বুঝতে পারে মেয়েটার অভিমান হয়েছে, তাই সে উঠে দাঁড়িয়ে মেহুলের কাছে যায়। মেহুল ভ্রু কুচকে বলে, উঠছেন কেন? বসে থাকুন।